বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা? আসলে আমরা কেউই ভালো নেই। শুধু আমরা না, গোটা দেশ, গোটা বিশ্ব একটা শঙ্কার মধ্যে আছে। তারপরেও আমরা অনেক ভাগ্যবান যে আমরা রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সাথে আছি। দেখো, আজকে সারা বিশ্ব যেখানে অচল, গৃহবন্দী, এর মধ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কোনো কাজ কিন্তু থেমে নেই। সব কিছুই প্রপার টাইমে হয়ে যাচ্ছে। আমরা অলরেডি তোমাদের আগের ব্যাচগুলোর মিড টার্ম পরীক্ষা ডিটার্মে শেষ করেছি এবং তোমাদেরটাও হয়ে যাবে ইনশাল্লাহ। গতকাল আমাদের সিন্ডিকেট হয়েছে এবং সেখানে আরও দুজন বিশিষ্ট ব্যক্তির নাম আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। অ্যাকচুয়ালি বিশ্বকবিকে যেহেতু আমরা পেয়েছি, বিশ্বকে ইনশাল্লাহ জয় করব, আশাবাদী। এভাবেই উত্তরোত্তর সাফল্যের মাধ্যমেই রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে ইনশাল্লাহ। এনিওয়ে, তোমাদের সাথে আমাদের আজকের যে আলোচনা একটু আসি। অলরেডি তোমাদের যে শিটগুলো আমি দিয়েছি এবং তার সাথে শিট সম্পর্কিত কিছু প্রশ্নও দিয়ে দিয়েছি। হয়তো সেগুলো তোমরা দেখেছো, কিছু আনসার হয়তো খুঁজেও বের করতে পেরেছো। তারপরেও আমরা দেখি। ফার্স্টলি, যে আমাদের কোর্স ফান্ডামেন্টালস অফ এগ্রিকালচারাল ইকোনমিক্স। তো এগ্রিকালচারাল ইকোনমিক্স বলতে গেলে আমরা প্রথমে ইকোনমিক্স কী সেটা দেখব, তারপর আসবো এগ্রিকালচারাল ইকোনমিক্স। অ্যাকচুয়ালি ইকোনমিক্স কথাটার অর্থ কী? অর্থনীতি, তাই না? ইকোনমিক্স নামটির সাথে হয়তো সবাই আমরা কম বেশি পরিচিত। তো ইকোনমিক্স বা অর্থনীতি সম্পর্কে অধ্যাপক মার্শাল বলেছেন, অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে। অর্থাৎ ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। এগ্রিকালচারাল ইকোনমিক্সের যে অংশ কৃষি বা এগ্রিকালচারের সাথে সম্পৃক্ত, তাকে আমরা বলবো এগ্রিকালচারাল ইকোনমিক্স। তো সংজ্ঞা হিসাবে যদি বলি, অনেকেই অনেকভাবে এগ্রিকালচারাল ইকোনমিক্সের সংজ্ঞা দিয়েছেন। অ্যাকর্ডিং টু G.O. Brain, agricultural economics may be defined as the application of general economics to the craft and business of agriculture. So, economics and agricultural economics more or less same. তো এখন আমরা দেখি রোল অফ এগ্রিকালচার ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এগ্রিকালচারের ভূমিকা কী? এগ্রিকালচার বিভিন্নভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখেছে। তো টোটাল কন্ট্রিবিউশনকে আমরা মূলত চারটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, প্রোডাক্ট কন্ট্রিবিউশন; 2, ফ্যাক্টর কন্ট্রিবিউশন; 3, মার্কেট কন্ট্রিবিউশন; 4, ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশন। প্রোডাক্ট কন্ট্রিবিউশন, পণ্য। প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? যে কোনো সেক্টরের প্রোডাকশন, ভিজিবল প্রোডাকশনটাই হচ্ছে প্রোডাক্ট। এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ধান, গম, ভুট্টা, ভেজিটেবলস, ফ্রুটস, বিভিন্ন ক্রপস প্রোডাকশন করছি। অল দিজ আর আওয়ার ডিরেক্ট প্রোডাক্ট। ঠিক একইভাবে আমরা কিছু প্রসেস প্রোডাকশন করছি, যেমন পটেটো চিপস, জুস, অল দিজ আর প্রোডাক্ট। By creating various types of products, agriculture is contributing our economy through product contribution. Number 2, factor contribution. Actually, factor বলতে কি, যে the economic development of any country mostly depends on its land, labor, capital and entrepreneur development.
land, labor, directly related to agriculture. Capital, without capital nothing is possible. So capital is a precondition of agriculture. Similarly, entrepreneurship development. Actually, agriculture itself is an entrepreneur. একজন ফার্মার, একজন এন্টারপ্রেনার। ঠিক একইভাবে এগ্রিকালচারের বিভিন্ন পণ্য, বিভিন্ন প্রোডাকশনের ওপর ডিপেন্ড করে ভেরিয়াস টাইপস অফ ইন্ডাস্ট্রিজ কিন্তু গড়ে উঠছে। অল দিজ আর এন্টারপ্রেনার রিলেটেড টু এগ্রিকালচার। নেক্সট, মার্কেট কন্ট্রিবিউশন। মার্কেট বলতে আমরা কী বুঝি? মার্কেট কথাটির সাথে দুটো বিষয় জড়িত, সেলস অ্যান্ড বাইং, পারচেস, কেনা বেচা। হোয়ার দেয়ার ইজ মার্কেট দেয়ার ইজ পারচেস অর সেলস। এগ্রিকালচার কি এমনিতেই হয়? কৃষি কাজকর্ম কি এমনিতেই হয়? বাটন টিপিক এগ্রিকালচার করা সম্ভব? নেভার। এগ্রিকালচারাল প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যে কম্পোনেন্টগুলো প্রয়োজন, যেমন বীজ, সার, কীটনাশক, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, এগুলো কি আমরা নিজেরাই তৈরি করি? কখনোই না। এগুলো আমরা অন্য সেক্টর থেকে কিনে নিয়ে আসি। তো এই কম্পোনেন্টগুলো যখন আমরা অন্য কোনো সেক্টর থেকে নিয়ে আসছি, ওই সেক্টর মার্কেটিং করছে। ঠিক একইভাবে আমাদের পণ্য যখন অন্য সেক্টরে আমরা সেল করছি, এটাও আমরা মার্কেটিংয়ের পার্ট হিসেবে কাজ করছি। সুতরাং এগ্রিকালচার ক্রয় বিক্রয়ের মাধ্যমে একটা মার্কেট ক্রিয়েট করছে এবং এভাবেই মার্কেট কন্ট্রিবিউশন হিসেবে আমাদের ইকোনমিকে হেল্প করছে। দেন ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউশন। ফরেন এক্সচেঞ্জ বলতেই এখানে দুটো বিষয় আসে, একটা ইম্পোর্ট এবং এক্সপোর্ট। যদিও আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো এক্সপোর্ট করি খুব কম পরিমাণে, হিউজ পরিমাণ আমাদের ম্যাটেরিয়ালস কিন্তু আমরা ইম্পোর্ট করি বিভিন্ন দেশ থেকে। আমি এর আগে যে পণ্যগুলোর কথা বললাম, এগ্রিকালচার বলতে কি যে কোনো ফসল করতে হলে প্রথমেই কি দরকার? বীজটা আমরা কোথায় পাচ্ছি? এখন মডার্ন টেকনোলজি অ্যাডাপ্ট করতে গিয়ে আমাদের অল্প জমিতে বেশি পরিমাণ প্রোডাকশন নিশ্চিত করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু হাইব্রিড জাতগুলো ব্যবহার করছি এবং ম্যাক্সিমাম হাইব্রিড বীজগুলোই কিন্তু আমরা বিদেশ থেকে, মোস্টলি চায়না থেকে ইম্পোর্ট করছি। ঠিক একইভাবে অন্যান্য কম্পোনেন্টগুলো, ট্রাক্টর, পাওয়ার টিলার, কীটনাশক, সবগুলোই কিন্তু আমরা ইম্পোর্ট করছি বাইরে থেকে এবং কিছু কিছু এক্সপোর্ট করছি। যেমন আমরা অর্গানিক ভেজিটেবল, ফ্রুটস, প্রসেস মিট, শ্রিম্প, এগুলো এক্সপোর্ট করছি। এভাবে এক্সপোর্ট এবং ইম্পোর্টের মাধ্যমে কি হচ্ছে? ফরেন এক্সচেঞ্জ কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছে এগ্রিকালচার ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার ইকোনমি। At a glance, these are the role of agriculture in the economic development of Bangladesh. Okay. Next, একটা কোশ্চেন দেখো, তোমরা হয়তো খুঁজেও বের করতে পারো। একটু আলোচনা করি মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। Actually, total economics are divided into two parts. Number one, microeconomics. Number two, macroeconomics. Microeconomics. Micro বলতে আমরা কি বুঝি? ক্ষুদ্র, ছোট, যাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় ব্যষ্টিক। মাইক্রোইকোনমিক্স মিনস ব্যষ্টিক অর্থনীতি। আর ম্যাক্রোইকোনমিক্স বড় অর্থে যাকে বলি সামষ্টিক অর্থনীতি।
আমরা ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্সকে ডিফারেন্সিয়েট করতে গিয়ে বেসিক্যালি কিছু প্যারামিটার যদি খেয়াল করি, যেমন কোয়ান্টিটিজ, ইনকাম, প্রাইস, আউটপুট, ঠিক এই ফ্যাক্টরগুলোর ওপর ডিপেন্ড করে কিভাবে আমরা মাইক্রো এবং ম্যাক্রোকে ডিফারেন্সিয়েট করতে পারি। খেয়াল করো, মাইক্রো, ম্যাক্রো। ইন কেস অফ কোয়ান্টিটিজ, individual quantity, aggregate of quantities, individual income, national income, individual price, price level, individual output, national output. Very simple. ঠিক এভাবে আমরা কিছু পয়েন্ট আকারে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে পার্থক্য লিখব। নেক্সট যে কোশ্চেনটা ছিল খেয়াল করো, মোস্ট প্রবাবলি প্রবলেমস অফ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। প্রবলেমস তো থাকবেই, গরিব দেশ, ছোট দেশ বাংলাদেশ, এখানে হাজারো প্রবলেমে জর্জরিত আমরা। প্রবলেম থাকবেই, এগুলো নিয়েই আমাদের আগাতে হবে, প্রবলেমগুলো সলভ করতে হবে। তো কি কি প্রবলেম আমাদের এগ্রিকালচারাল ডেভেলপমেন্টে আছে আমরা দেখি। যদি পয়েন্ট আকারে বলি, নাম্বার 1, ট্রেডিশনাল কাল্টিভেশন মেথড। যদিও বিশ্ব কি অনেক এগিয়েছে, সারা বিশ্বের এগ্রিকালচার আর সেই মান্ধাতের আমলের এগ্রিকালচার নেই। ডিজিটাল বাংলাদেশে আজকে দেখো, আমরা যদি কম্বাইন হারভেস্টারের কথা চিন্তা করি, কি অবাক করার মতো। আমরা ট্রান্সপ্লান্টার, রাইস ট্রান্সপ্লান্টার দেখো, হাত দিয়ে আর ধান লাগাতে হচ্ছে না, মেশিনের মাধ্যমে সব কিছু হচ্ছে। তথাপিও অনেক রিমোট এলাকা আছে যারা এখনও পর্যন্ত সেই ট্রেডিশনাল মেথডেই চাষবাস করে আসছে। এটা একটা বড় সমস্যা। নাম্বার 2, ল্যান্ডলেস ফার্মার্স ডিপেন্ডেন্ট। আমাদের দেশের এগ্রিকালচারটা এমন যে যারা ছোট, যারা গরিব, তারা হয়তো কৃষিকাজ করবে, ঠিক এরকম একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, যার জন্য অনেক জমির মালিক হয়েও কিন্তু সে নিজে চাষ করে না, ভূমিহীন প্রান্তিক চাষিদের মাধ্যমে চাষবাস করায়, যার ফলে আমরা কিন্তু প্রপার ম্যানেজমেন্ট বা ল্যান্ড ম্যানেজমেন্টের অভাবে আমরা কাঙ্ক্ষিত প্রোডাকশন পাচ্ছি না। নাম্বার 3, ল্যাক অফ সাফিসিয়েন্ট ইরিগেশন। জলবায়ুগত কারণে এখনও আমরা আমাদের এগ্রিকালচার মৌসুমি জলবায়ুর উপরে ডিপেন্ডেন্ট এখনও পর্যন্ত। দেখো, মৌসুমি জলবায়ু তো ধারণা আছে তোমাদের। একটুখানি বলি, যদি প্রশ্ন করি তোমাদের যে গ্রীষ্মকালে কোন দিক থেকে বাতাস বয়, কোন দিক থেকে বাতাস প্রবাহিত হয়, কি বলতে পারবো না? হ্যাঁ, দক্ষিণ দিক থেকে। আর শীতকালে উত্তর দিক থেকে, যার জন্য উত্তর দিক থেকে হিমালয় পর্বতের ঠান্ডা বাতাস আসার কারণেই কিন্তু আমরা শীত অনুভব করি। ঠিক একইভাবে সেই বাতাসটা, সেই জলবায়ুটা থাকে, সেই জলীয় বাষ্পটাও থাকে খুব ঠান্ডা এবং ড্রাই, যার ফলে কিন্তু বাতাসে জলীয় বাষ্প কম থাকে, বৃষ্টি কম হয় শীতকালে আমাদের দেশে। ঠিক একইভাবে বর্ষাকালে কি হয়, যে বঙ্গোপসাগর থেকে বা দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে, প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বয়ে নিয়ে আসে এবং বৃষ্টিও বেশি হয়। তো আমাদের অনেক এলাকাও কিন্তু এখনও বৃষ্টি নির্ভর, আমরা প্রকৃতির বৃষ্টির উপরে নির্ভরশীল। প্রয়োজন অনুযায়ী যখন খুশি তখন কিন্তু ইরিগেশন পাচ্ছি না, ইরিগেশন দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে হিউজ পরিমাণ একটা জমি কাল্টিভেশনের বাইরে থাকছে। নেক্সট, পভার্টি অ্যান্ড ইলিটারেসি। পভার্টি তো থাকবেই, দরিদ্র দেশ, দারিদ্র থাকবেই। ইলিটারেসিও এটা প্রবলেম। দারিদ্র্যের কারণেই কিন্তু আমরা সময় মতো
এগ্রিকালচারাল কম্পোনেন্টগুলো পাচ্ছি না, যার ফলে আমাদের সয়িং টাইমটা আগে পিছনে হয়ে যাচ্ছে এবং কাঙ্ক্ষিত ফসল পাচ্ছি না। শর্টেজ অফ গুড সিডস, ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইডস, এটা নিয়ে একটু আগেও কথা বলেছি যে আমাদের ভালো বীজ, ভালো সার, কীটনাশক এগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। আমাদের মৌসুমে বা সিজনের সময় আমরা দেখেছি যে হাহাকার পড়ে যায়, রিকোয়ারমেন্ট যেটা তার হয়তো 50% 60% সাপ্লাই আমরা পাই, যার ফলে অনেক সময় লেট হয়ে যায় বা বীজের অভাবে, সারের অভাবে অনেক জমি চাষবাসের আওতায় আনা সম্ভব হয় না। নেক্সট, ইনসাফিসিয়েন্ট লোন। হ্যাঁ, লোন তো অবশ্যই, এটা দারিদ্র্যের সাথে লোনের একটা সম্পর্ক আছে। যেহেতু আর্থিক সংকটের কারণে কৃষকদের লোনের সম্মুখীন হতে হয়, কিন্তু লোনটা সময় মতো না পাওয়ার কারণে তারা সময় মতো এগ্রিকালচার অ্যাক্টিভিটিস করতে পারে না। এটা একটা বিগ প্রবলেম। ল্যান্ড ল, অবশ্যই বাংলাদেশের যে ল্যান্ড ল মোটেই আমাদের কৃষির জন্য উপযোগী নয়, যার ফলে যে অনেক বেশি জমির মালিক সে মালিক হচ্ছে, অনেকে ভূমিহীন থাকছে। ল্যান্ড ল যদি রিফর্ম করা হয় তাহলে কিন্তু আমাদের এগ্রিকালচার কিছুটা হলেও একটা পরিবর্তন আসবে, একটা ডেভেলপমেন্ট আসবে। নেক্সট, স্টোরেজ অ্যান্ড মার্কেটিং প্রবলেম। এটা একটা বড় সমস্যা আমাদের এগ্রিকালচারে। প্রোডাকশন অনেক হচ্ছে, কৃষকরা বাম্পার ফলন পেয়েছে, কিন্তু দাম নেই। এটা একটা কমন ফেনোমেনা আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে। যদি সিজনাল এই প্রোডাকশনগুলো আমরা স্টোর করতে পারতাম, যেন প্রয়োজন অনুযায়ী সারা বছর অল্প অল্প করে সাপ্লাই দেওয়া যায়, এবং মার্কেটিংটা খুব কি বলবো যে সমানভাবে একটা পণ্যের দাম কুষ্টিয়াতে যেটা হবে, মফস্বলে যেটা হবে, ঢাকাতেও যেন সেটা হয়। মার্কেটিং সিস্টেমটা যদি ভালো হয় তাহলে কৃষকরা তাদের পণ্যের যথার্থ দাম পাবে এবং লস করবে না তারা, যার ফলে তাদের ভাগ্যের উন্নতি হবে। এক কথায় আমাদের এগ্রিকালচারের একটা ডেভেলপমেন্ট হবে। তো ইটস এ বিগ প্রবলেম ফর আওয়ার এগ্রিকালচার। And next point, uses of fallow land. What is fallow land? যে জমিগুলো এখনও চাষের আওতায় আনা সম্ভব হয় নাই। কেন হয় নাই? বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে এখনও চাষ করা সম্ভব হয় না। হিউজ পরিমাণ ল্যান্ড এখনও ফ্যালো বা আকর্ষিত অবস্থায় থাকে, হয়তো বন্যার কারণে, হয়তো লবণাক্ততার কারণে, খরার কারণে। এই ফ্যালো ল্যান্ডগুলো যদি আমরা মডার্ন টেকনোলজি অ্যাডাপ্ট করে কাজে লাগাতে পারি তাহলে কি হবে? আমাদের টোটাল প্রোডাকশনটা বৃদ্ধি পাবে। ঠিক এগুলোই উল্লেখ করার মতো আমাদের এগ্রিকালচার সেক্টর যে প্রোগ্রামগুলো আছে। ওকে, অনেক কথা হলো তোমাদের সাথে। নেক্সট আমি আবারও কিছু শিট দিয়ে দেব, তোমরা ওগুলো দেখবা এবং রিলেটেড কোশ্চেনগুলো খুঁজে বের করার চেষ্টা করবা। আমি ভিডিও ক্লাস একটা দেব এবং জুমের মাধ্যমে ক্লাস নেব, আরও ভালো হবে। তোমরা আসলে তোমাদের বেসিকটা একটু এই শিটগুলো থেকে আমার এই লেকচারের মাধ্যমে বেসিকটা একটু ডেভেলপ করে নাও, তারপরে সূক্ষ্ম যে বিষয়গুলো আছে জুম মিটিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ এগুলো আমরা কনভার্স করব। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।